স্বাধীনতা দিবসের উদযাপন চলছে, কিন্তু তার মধ্যেই বোমা মজুত, বোমা বিস্ফোরণ হচ্ছে, তার মধ্যে জঙ্গি গ্রেফতার হচ্ছে, আইএসআই যোগ পাওয়া যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে তৃণমূল পঞ্চায়েত প্রধান, তার বাড়িতে বোমা বিস্ফোরণ এবং সেই বোমা ফেটে 2 শ্রমিক আহত হলো। নদিয়া চাকদার এই ঘটনা। এরই পাশাপাশি কোচবিহার দিনহাটা, সেখান থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আইএসআই যোগ সন্দেহ করা হচ্ছে। এখানেই শেষ নয়, বেঙ্গালুরু থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে পাক জঙ্গি যোগ সন্দেহে, যেখানে তার বাসস্থান যেটা জানা যাচ্ছে বাদুরিয়ায়। ঠিক কি ঘটেছে পরপর অবশ্যই আপডেট আপনাদের দিতে থাকবো। তবে প্রথমেই চাকদার দিকে নজর রাখি। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার বাড়িতেই বোমা মজুত, বোমা ফেটে 2 জন শ্রমিক আহত হয়েছেন চাকদার বিষ্ণুপুরে। কিন্তু এখান থেকেই প্রশ্ন যে এই বাড়িতে বোমা এলো কি করে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে এর মধ্যেই আটক করা হয়েছে। এক শ্রমিকের আঙুল উড়ে গিয়েছে সেই বোমা বিস্ফোরণের জেরে। বোমা ফেটে এক শ্রমিকের আঙুল উড়ে গিয়েছে। গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, পঞ্চায়েত প্রধান তাকে আটক করা হয়েছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার বাড়িতেই বোমা ফেটেছে, কিন্তু এইখানে বোমা এলো কি করে? তৃণমূল পঞ্চায়েত প্রধান, তার বাড়িতে বোমা কেন? কি জানা যাচ্ছে গোটা বিষয়? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার চাকদা থানার বিষ্ণুপুর এলাকাতে। আমি ঠিক যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাকদার বিষ্ণুপুরের দুবড়া গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, ঠিক তার বাড়িতে একেবারে ঘটনাস্থলে একেবারে জিরো পয়েন্টে আমরা সে দাঁড়িয়ে আছি। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার ক্যামেরা বন্ধুকে বলবো যে ঘটনাস্থলটাকে একবার ঘুরে দেখানোর জন্য। দেখো ইতিমধ্যে চাকদা পুলিশ প্রশাসনের তরফ থেকে বোমা কোথাও মজুত রাখা আছে কিনা সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং ইতিমধ্যেই যিনি অন্নপূর্ণা বিশ্বাস, যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে কিন্তু চাকদা থানার পুলিশ ইতিমধ্যে আটক করা হয়েছে। কিন্তু এখন একটাই প্রশ্ন, গাছ কাটাকে কেন্দ্র করে আজকে দুপুর বেলাতেই 2 জন শ্রমিক কিন্তু সেখানে ঘটনাতে আহত হন। কিন্তু প্রশ্ন একটাই, যেখানে গাছ কাটা হচ্ছিল গাছের নিচের বোমাটা আসলো কি করে? কিন্তু আমরা যখন প্রধানকে, যখন চাকদা থানার পুলিশ তাকে যখন আটক করে থানায় নিয়ে যাচ্ছিল, ঠিকই সেই মুহূর্তে তিনি যেটা দাবি করছেন তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্যই সেখানে তাকে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু সবথেকে একটা বড় যে প্রশ্ন, যে একেবারে এতগুলো বোমা সেখানে কি করে মজুদ থাকলো, আসলোই বা কি করে এই ঘেরাটোপের মধ্যে? দেখো ইতিমধ্যে চাকদা থানার পুলিশ কিন্তু সমস্ত ফুটিয়ে দেখছে যে বোমাগুলো কোথা থেকে আসলো এবং এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা, তারা কিন্তু তদন্ত করে দেখছে। এবং ইতিমধ্যে মেটাল ডিটেক্টর নিয়ে সমস্ত ঘটনাস্থল তারা পর্যবেক্ষণ করছেন, এবং যে স্থলে যেখানে বোমা বিস্ফোরণ হয় সেখানে পুরো একেবারে কর্ডন করে রেখেছে পুলিশ, এবং ইতিমধ্যে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করছে চাকদা থানার পুলিশ। যারা কাজ করছিলেন বিশ্বজিৎ, 2 শ্রমিক কাজ করছিলেন, একজন তো জখম হয়েছেন, আঙুল উড়ে গিয়েছে, তাদের কি বক্তব্য? তারা কি বলছেন, কি দেখলেন তারা? দেখো তারা যে ঘটনা ঘটবার পরে থেকেই তাদেরকে প্রথমে চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে আরও একজন যার অবস্থা একটু আশঙ্কাজনক, তার হাতের আঙুল উড়ে গেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। তবে তার যেটা দাবি, তিনি যখন তারা গাছ কিনতে গেছিলেন হঠাৎই গাছের ডাল পড়ে সেখানে বোমা বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণ হবার পরের থেকেই তারা আহত হন, এবং এইটুকু তাদের আমরা জানতে পারছি। নীলাঞ্জনা, সঙ্গে থাকো বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাই যে একটা কথোপকথন আপনাদের শোনাবো। পঞ্চায়েত প্রধান যার বাড়িতে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান যার বাড়িতে এই বোমা বিস্ফোরণ, যার বাড়িতে কাজ করতে গিয়ে একজন শ্রমিক তার হাতের আঙুল উড়ে গিয়েছে, কি বলছেন? এটা বিষ্ণুপুর হাড়িবকর অন্নপূর্ণা বাড়ির প্রধানের বাড়িতে। কোন দলের প্রধান উনি? ওরা টিএমসি দলের প্রধান। আর আপনারা? আমরা গাছ কাটালো। কখনো একটা 10-এ। কজন কাটছিলেন গাছ? 4 জনে কাটতেছিল। আচ্ছা, কজন আহত, কজন হয়েছে? 2 জন হয়েছে আহত। আপনার নাম কি? দেবদাস মন্ডলী। কি করে এইভাবে আহত হলেন? এই তো গাছ কাটতে গোড়া পরিষ্কার করতে যায়, ওই যে কোদালের বাড়িতে ব্লাস্ট হয়ে গেছে। না, ভয় পাচ্ছি না। আমি কেন ভয় পাবো? প্রথম কথা, আমি জানি আমার লড়াইটা যে চলছে সবাই জানেন। আমাকে ইচ্ছাকৃত কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হলো। কারা ফাঁসালো? কে ফাঁসালো আমি কি করে বলবো? আজকে 1 সপ্তাহের বেশি গাছ কাটা হচ্ছে, এখনো কোনো সমস্যা হলো না। সকাল থেকে গাছ কাটা হচ্ছে, দুম করে একটা অঘটন ঘটিয়ে দিল। কে বা কারা ঘটালো? আমি এখনো পর্যন্ত কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, কোনো কিছুর সঙ্গে যুক্ত না। তো আমার আশা করি এলাকায় প্রশাসন খোঁজ নিলে পাবে। আমি বলবো প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। পঞ্চায়েত প্রধান তার দোষ মানতে নারাজ। তিনি
কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না, এমনটাই তার বক্তব্য। প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস তিনি করছেন। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, বিধায়ক বঙ্কিম হাজরা কি বললেন শুনুন। যে জায়গায় বোমটা বাস্ট করেছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, তার বাড়ির বাগানে এই বোমটা ব্লাস্ট করেছে। ওটা চাকদা বিধানসভার বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো এর আগে আমরা পুলিশকে ট্রেস করে দিয়েছিলাম, যেমন টাউনে এর আগে বেশ কয়েকটা আমরা বলেছিলাম বাঁশবাগানের নিচে বোম লুকানো আছে, এবং সেখানেও একজনের হাত উড়ে গিয়েছিল এর আগে বোম ব্লাস্ট করে। তো যেখানে যেখানে এইভাবে বোম লুকিয়ে রাখা আছে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা আছে, অবিলম্বে পুলিশকে তদন্ত করে সেগুলোকে বের করতে হবে, নইলে আগামী দিনে অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আর এবার কোচবিহার, আইএসআই যোগে এসটিএফ এর জালে আরো 3 জন। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 জন পাক চর গ্রেফতার করা হয়েছে। তাদের আইএসআই যোগ রয়েছে, তাদের এমনটাই মনে করা হচ্ছে। এসটিএফ এর জালে 3 ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠাতো ধৃতরা, জাল নোট পাচার করত। গ্রেফতার করা হয়েছে যেই 3 জনকে, রাশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী, সফিকুল ইসলাম। 3 পাক চর আইএসআই যোগ সন্দেহে 3 জনকে গ্রেফতার। এসটিএফ এর জালে 3 জন। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠাতো ধৃতরা, জাল নোট পাচার করত। রাশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী, সফিকুল ইসলাম একের পর এক পাক চর পাক জঙ্গি যোগ, গোটা নেটওয়ার্ক একের পর এক। আপনাদের আমিম মন্ডলের কথা মনে থাকবে, রফরানের কথা মনে থাকবে। আর এবার আরো 3 জন আইএসআই যোগ রয়েছে এসটিএফ এর জালে, আরো 3 জন কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাকড়াও করা হয়েছে। এই 3 জনকে পিয়ালি মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি জানা যাচ্ছে? ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠানো, জাল নোট পাচার, আর ঠিক কি তথ্য এই 3 জন সম্পর্কে পাওয়া যাচ্ছে? দেখো, এদের ক্ষেত্রে মূলত 3টে মডাস উঠে আসছে। প্রথমত তারা গরু স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত ছিল, ফলে সেই গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার সূত্রেই আকবর ওরফে সম্রাট নামে একজনের সংস্পর্শে আসে, যে বাংলাদেশের বাসিন্দা, এবং তার মাধ্যমে যে যোগাযোগ তৈরি হয় সেই সূত্রে তারা সিম স্মাগলিংটা শুরু করে। এবং তদন্তকারী অফিসাররা এদের মোবাইল ফোন এবং যে সমস্ত সে তথ্যগুলো পেয়েছেন তার থেকে দেখা যাচ্ছে সেই আকবর বা ওরফে সম্রাট, তার নাম্বার যেরকম সেভ করা রয়েছে, তার পাশাপাশি এদের মধ্যে একাধিক ব্যক্তি ভারতীয় সিম কার্ড তারা সেই আকবর ওরফে সম্রাটকে দিয়েছে, যেটা পরবর্তীতে বাংলাদেশ হয়ে পাঞ্জাবের যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেখানে পৌঁছেছিল, যেটা আইএসআই এর নির্দেশ মতন পৌঁছেছিল বলে তারা মনে করছেন। এই জায়গা থেকেই তারা আইএসআই এর হয়ে গুপ্তচর ভিত্তিতে যুক্ত ছিল। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছেন যে এদের ডাইরেক্ট কানেকশন ছিল, নাকি এই যে সম্রাট ওরফে আকবরের নাম উঠে আসছে তার থ্রু দিয়ে এদের এই কানেকশনটা হচ্ছিল। দ্বিতীয় যেটা, একটা এফআইসিএন র্যাকেটের সঙ্গেও তাদের যোগ পাওয়া যাচ্ছে। তুমি জানো যে ভারতে একটা সময়, বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা সময় প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার হতো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে জাল নোট তৈরি হতো, এবং সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ হয়ে এই কাগজগুলো পৌঁছাতো। যে জাল নোট তৈরি সেটাও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মোবাইলে জাল ভারতীয় জাল নোট নিয়ে তাদের কনভারসেশন, স্ক্রিনশট সেগুলোও পাওয়া গেছে, এবং জাল নোট মামলাতে আগে গ্রেপ্তারি বা মামলার সঙ্গে তাদের যোগসূত্র পাওয়া গেছে। ফলে সিম কার্ড স্মাগলিংয়ের সঙ্গে তাদের যোগ পাওয়া গিয়েছে। এখন তদন্তকারী অফিসাররা তাদেরকে কাস্টাডিতে নিয়ে একদিকে যেরকম জানার চেষ্টা করছেন যে কতগুলো সিম কার্ড তারা এখনো পর্যন্ত পাচার করেছেন, পাশাপাশি আরও একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে, তাদেরও কিন্তু খোঁজ চলছে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকেও। আর যেমনটা আপনাদের বলছিলাম, এই 3 জন যাদের কোচবিহারের দিনহাটা থেকে এসটিএফ পাকড়াও করেছে, আর এরই পাশাপাশি এর আগে আপনাদের মনে থাকবে হামিম মন্ডলের কথা, এবং হামিম মন্ডলের সূত্র ধরে এরপর আদিত্য সিংহ এবং তারপর অর্পিতা সরকার, এরপর আপনারা জানেন যে তপসিয়ার, সেখানে কাঠের মিস্ত্রির কাজ করত রফ রানা, তাকে পাকড়াও করা হয়েছে। সে তো একেবারে পাকিস্তানের বাসিন্দা ছিল, তাকে সাহায্যকারী যে তার সমস্ত জাল নথি তৈরি করে দিত এজাজ। আর এরপর আরো 3 জন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আইএসআই যোগে এসটিএফ এর জালে এই 3 জন, যাদেরকে এসটিএফ কোচবিহারের দিনহাটা থেকে পাকড়াও করেছে, সাহেবগঞ্জ থেকে পাকড়াও করেছে। এই 3 পাক চরকে রাশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী ও সফিকুল ইসলাম।
আর এই প্রসঙ্গে কি বলছে বিজেপির তরফ থেকে, কি বলা হচ্ছে? রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বললেন তারা শোনায়। এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে তো ভারত বিরোধী কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছে। সরকার নীরব থেকে যে র্যাডিক্যালাইজেশনের ক্ষেত্রে বিভিন্ন খারিজি মাদ্রাসায় ভারত বিরোধী তার শিক্ষা দেয়া হয়েছে। এখনো বোঝানো হচ্ছে সংখ্যা দিয়ে তারা পশ্চিমবঙ্গ দখল করে নেবে, পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ। লস্করের জঙ্গি এখানে ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, আরও ধরা পড়বে। বিজেপির সরকার ছিল বলেই ধরা পড়ছে। পরিবর্তন না হলে এরা আপনার বাড়ির ছাদে এসে বসতো। বিগত সরকারগুলো বিভিন্ন কারণে যে সরকার ইনসাফ চাইতে চলে গেছিল তারাও, আর যে সরকার আমাদের সপ্তাহে সপ্তাহে রোহিঙ্গাদের ডেকে এনে তাদের জন্য ক্যাম্প বসিয়েছিল তারা সবাই মিলেই এটা করার চেষ্টা করেছিল। বর্তমানে যে রাষ্ট্রবাদী সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাজই হচ্ছে এদেরকে খুঁজে বার করা। আরও ধরা পড়বে যদি আজকে ধরে নিন অন্য বিজেপি ছাড়া অন্য সব এগিয়ে থাকা সরকাররা যদি থাকতো, তাহলে তো এই জঙ্গিরা বসিরহাটে কেন, আরও কলকাতাতে, শহর কলকাতায় যেখানে দাঁড়িয়ে আপনি কথা বলছি, ঠিক তার উল্টো দিকের বাড়ি থেকেই হয়তো হাত নেড়ে বলতো যে এখানে আছি, ভালো আছি, সেফ হেভেন, সেফ প্লেস। এখানেই শেষ নয়, জঙ্গির সন্দেহে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। সে বাংলারই যুবক। বেঙ্গালুরুতে টিটিপি তেহরিকি তালিবানি পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে জানা যাচ্ছে। ধৃত আসাফুল মল্লিক উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। ধৃত আসাফুল বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করত। তাকে এবার গ্রেফতার করা হয়েছে জঙ্গির সন্দেহে। বেঙ্গালুরুতে টিটিপির সঙ্গে যোগসূত্র। আসাফুল মল্লিক উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিমল বসু রয়েছেন টেলিফোন লাইনে, আরো ডিটেলে বিমলের কাছ থেকে জানবো। বিমল, এই যে আসাফুল মল্লিক, আর কি তথ্য পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, তার বাড়িতে বাদুড়িয়া, তার ব্যাঙ্গালোর থেকে সে গ্রেপ্তার হয়েছে গত শুক্রবারে। বাড়ির এবং প্রতিবেশীরা জানাচ্ছেন গত শুক্রবারে তার গ্রেপ্তার হয়েছে। তার বাবা ওখানে গিয়েছে, তাদেরকে বলা হয়েছে আসলে বিষয়টা জানানো হবে। তবে বাড়ির লোক এবং প্রতিবেশীরা বলছে অত্যন্ত ভালো এবং মেধাবী, এবং ও WBCS পরীক্ষাও দিয়েছিল এবং BA পাস করা ছেলে। এক সময় সে 2024 সালে সেনাবাহিনী পরীক্ষা দিয়েছিল। এরকম একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, কোনো রকম হতে পারে না, কোনো চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যাঙ্গালোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বাদুড়িয়ায় তার বাড়ি যে নোয়াপাড়া গ্রামে, তারা কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছে না এরকম একটা ছেলে এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। বিমল, ধন্যবাদ তোমাকে। বাড়ির লোক, পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী তারা হতবাক যে তাদের এই প্রতিবেশী আসাফুল এইরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। কিন্তু জঙ্গি সন্দেহে, টিটিপির সঙ্গে যোগসূত্র রয়েছে, এই সন্দেহেই তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের শোনায় আসাফুল মল্লিকের মা কি বললেন। ও ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো। ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনি। জানতে পেরেছি ওখানে পুলিশই ধরে নিয়ে গেছে। পুলিশই থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি বাড়ি বসে আমি তো দেখতে পাই। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেফতার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো। এবার পাড়া প্রতিবেশীর বক্তব্য, তারাও হতবাক যে তারা বিশ্বাসই করতে পারছেন না আসাফুল মল্লিক এরকম কোনো কাজ করে থাকতে পারে। শুনুন। এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যে ছেলে আর্মি চাকরি করে বা WBCS পরীক্ষা দেয়, সে জঙ্গির সাথে কি করে জড়িত হতে পারে? আর্মির চাকরি পরীক্ষা দিয়েছিল 24-এ। বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না। গ্রামের আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুড়িয়া থানা, আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে না বলেও যদি ওদিকে যান আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কিরম কিংবা ও কিরম বলবে, ওর মতন ছেলে হয় না। আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। সেটার গতিবিধি কেমন দেখতেন আপনারা? খুব ভালো ছেলে, আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। আচ্ছা, যেখানে কাজ করতে গেছে আপনারা কি শুনেছেন? ওই শুনেছি ওদের ওর বাবা মার মুখে যে এই ব্যাপার, ওখান থেকে নাকি পুলিশে তুলে নিয়ে যায়। কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না, কিন্তু ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। কেন করলো কোনো কিছু না পেয়ে? সেটাই তো এখান থেকে
আমরা বুঝতে পারতাম না, কিন্তু ছেলেটা খুব ভালো, মানে ছেলেটা কোনো রকম এর আগের বারও তো গিয়েছিল, যাওয়ার পরেও আবার বাড়ি এসেছিল, এসে আবার গিয়েছে। আসাফুল মল্লিক এইরকম কোনো কাজ করে থাকতে পারে, তার সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে, তার প্রতিবেশীরা মানতে নারাজ, তার মতন ভালো ছেলে হয় না, এমনটাই তো প্রতিবেশীদের বক্তব্য। আসাফুল সম্পর্কে আরো কোনো তথ্য কি আপডেট আমাদের জানাবেন পিয়ালি, আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। পিয়ালি, দেখো, আশাফুলের সম্পর্কে ব্যাঙ্গালোর পুলিশ তারা সোশ্যাল মিডিয়া সার্ভিলেন্স এবং তার পাশাপাশি আরো কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকালকে তাকে পাকড়াও করে এবং তাতে দেখা যায় এই আশাফুলের সঙ্গে তেহরিকে তালিবান পাকিস্তান তার একজন সক্রিয় যে সদস্য মাথা, তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাকে তারা নিয়মিত নানান রকম ইনস্ট্রাকশন দিচ্ছে ভারত বিরোধী যে প্রচার করা, তার সঙ্গে পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো, এমনকি তাকে এতটাই রেডিক্যালাইজ করা হয়েছিল যে সে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়া এবং পরবর্তীতে ভারতে নাশকতামূলক কার্যকলাপ চালানো, সেনা বিরোধী বা ভারত বিরোধী কার্যকলাপ চালানোর জন্য একেবারে প্রস্তুত হয়ে পড়েছিল এবং এই কাজের জন্য তাকে এবং তার পরিবারকে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে এমনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক যে টিটিপির যারা সদস্য বা যারা চাই রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের তথ্য তারা পেয়েছেন। এর আগে 2020 সালে তোমার মনে থাকবে এই বাদুড়িয়া সেই বস্তিরহাটের একটি কলেজের ছাত্রী তানিয়া পারভিন, তাকে প্রথমে রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করেছিল, পরবর্তীতে তারা এনআইএ তাকে হেফাজতে নেয় এবং দেখা গেছিল লস্করে তৈবার সঙ্গে তার যোগ ছিল এবং সেই সূত্রে কর্ণাটক এবং শ্রীনগর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং লস্করের যে একটা মডিউল সেটা ধরা পড়েছিল। ফলে এই বাদুড়িয়ার যুবকের একেবারে ব্যাঙ্গালোর থেকে ধরা পড়া এবং টিটিপির সঙ্গে যোগ উঠে আসা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ব্যাঙ্গালোর পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দারা তারাও কিন্তু এই বিষয়ে খোঁজখবর করা শুরু করেছে, তারা এই বিষয়ে তথ্য সংগ্রহের কাজে নেমেছে। ধন্যবাদ পিয়ালি। এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রধানমন্ত্রীর নিশানায় দিমাগি নকশাল। জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের শেষ করা গিয়েছে, তবে দিমাগি নকশালরা এখনো সুযোগের অপেক্ষায়। নকশাল মানসিকতার মানুষদের চিহ্নিত করতে হবে, এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বললেন শোনাই। ये दिमागी नक्सल मौके की तलाश में है, हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, মাওবাদী মুক্ত দেশের পর এবার নকশাল মানসিকতার মানুষদেরও কড়া বার্তা প্রধানমন্ত্রীর। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন তখন স্পষ্টতই তিনি নকশাল প্রসঙ্গ তুলে আনেন, যে লাল সন্ত্রাস একেবারে লালকেল্লা থেকে সেই প্রসঙ্গ তিনি তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর এই লালকেল্লা থেকে লাল সন্ত্রাসের কথা বলতে গিয়ে তিনি একেবারে মাওবাদী যে নিধনযোগ্য মাওবাদীদের নিশ্চিহ্ন করা, সশস্ত্র নকশাল আন্দোলন তা ধ্বংস করা কার্যত নিশ্চিহ্ন করতে সরকার সক্ষম হয়েছে সে কথা তিনি বলেন। পাশাপাশি তিনি এও বলেন যে কিন্তু জঙ্গল থেকে সশস্ত্র নকশাল আন্দোলন মুছে ফেলা গেলেও এখনো পর্যন্ত বহু মানুষের মানসিকভাবে তারা নকশাল এবং তারা নকশাল হয়ে রয়েছেন মানসিকভাবে। এই দিমাগি নকশালদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে এবং সব থেকে বড় কথা তাদের আইসোলেট করতে হবে। অর্থাৎ এই দিমাগি নকশালদের কথা তিনি যখন বলছেন, আমরা বারংবার শুনে থাকি যে আরবান নকশাল, অর্থাৎ যারা মানসিকভাবে নকশাল মানসিকতা পোষণ করেন, কোথাও না কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে সাম্প্রতিক যে জেনজি আন্দোলন, তাতে যে হিংসা ছড়িয়ে পড়া এবং যেভাবে তাদের সরকারের বিভিন্ন মন্ত্রীকে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার স্বর্গীয় মাকেও আক্রমণ করা হয়েছে, সেই বিষয়গুলিকে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। আর প্রধানমন্ত্রীর এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি যখন
একদিকে তখন 2047 সালের যে বিকশিত ভারত গড়ার কথা বলছেন, তখন বিকশিত ভারত গড়তে গেলে একদিকে যখন উন্নয়ন পরিকাঠামোর কথা বলছেন, তখন এই দিমাগি নকশালদের চিহ্নিত করে আইসোলেট করার কথাও বলছেন। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া এলো শোনাবো। নিজের দিকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলে উনি বুঝতে পারতেন যে উনি কাকে বলছেন। গুজরাট গণহত্যা তো সবাই জানে, উনি তখন মুখ্যমন্ত্রী। অথবা একই রকম ভাবে পশ্চিমবাংলায় জঙ্গলমহলে আদিবাসী মানুষকে একের পর এক খুন করা হয়েছে, তখন বন্দুকবাজরা সঙ্গে ছিল কাদের? বন্দুকবাজদের প্রশ্রয় দিয়েছিল কারা? তারাই তো তৃণমূল সরকার এসেছে অথবা তৃণমূল ভেঙে বিজেপি সরকার করেছে। প্রকৃত দেশপ্রেমিক যারা, তাদেরকে মানুষ চেনে। দেশপ্রেমিক যারা নয়, স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মানুষ তাদেরও চিনছে এবং তাদের চিহ্নিত করতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।